বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বাকি মাত্র 2 দিন। প্রার্থীদের মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা, পিছিয়ে নেই নারীরা। কেন্দ্রীয় সংসদে ভিপি, জিএস এবং এজিএস পদে 7 জন, মোট 62 জন এবং হল সংসদে 5টি হল মিলে 188 নারী শিক্ষার্থী এই নির্বাচনে প্রার্থিতা করছেন। এবারের নির্বাচনে কারা আসবেন ডাকসুর নেতৃত্বে সেটি নির্ধারণে নারীদের ভোট গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন মিফতাক আলিমের বিশেষ রিপোর্টে। দেশের প্রতিটা আন্দোলন সংগ্রামে নারীদের ভূমিকা প্রশংসনীয়। জুলাই আন্দোলনে নারী শিক্ষার্থীরা ছিল সম্মুখ সারিতে। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনেও সরব নারী প্রার্থীরা। স্বাধীনতা পূর্ববর্তী ডাকসুতে প্রথম নারী ভিপি ছিলেন 60-61 শিক্ষাবর্ষে জাহানারা আক্তার, 63-64 শিক্ষাবর্ষে এজিএস মতিয়া চৌধুরী এবং 67-68 শিক্ষাবর্ষে দ্বিতীয় ভিপি ছিলেন অধ্যাপক মাহফুজা খানম। স্বাধীনতার পরে গত 58 বছরে ডাকসুতে নেই নারী নেতৃত্ব। আসন্ন ডাকসুতে 18,902 জন নারী ভোটারের মাঝে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে 5 জন, জিএস পদে 1 জন, এজিএস পদে 4 জন সহ সর্বমোট 62 জন এবং হল সংসদে 188 জন নারী প্রার্থী রয়েছেন, যা জানান দিচ্ছেন নতুন ইতিহাসের। হিজাবের প্রতি যে ফোবিয়া, সেটা আসলে নির্দিষ্ট গোষ্ঠীর, হয়তো স্পেসিফিক কয়েকজনের হতে পারে। নেতৃত্বের জায়গায় বলেন, পড়াশোনার বলেন, এই জায়গাগুলো যাতে পরবর্তীতে না হয়, সেজন্য আমার আহ্বান থাকবে স্পেশালি প্রশাসনের কাছে যে এই সেক্টরগুলো ধরে ধরে কাজ করা। তথাকথিত কিছু মানুষজন যে শাহবাগী ট্যাগ, এটা তো আমি নিজেও খেয়েছি। সবার একটা ব্যক্তিগত স্বাধীনতা থাকবে, ইসলাম প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে। ভিপি পদে সমন্বিত শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা, প্রতিরোধ পর্ষদের তাসনিম আফরোজ ইমি, জিএস পদে প্রার্থিতা করছেন ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্রার্থী সাবিনা ইয়াসমিন। এছাড়াও এজিএস পদে সমন্বিত শিক্ষার্থী জোটের ফাতিহা শারমিন এনি, গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থী আশরাফা খাতুন। এছাড়াও ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য সংগঠন সমর্থিত সবগুলো প্যানেলে বিভিন্ন পদে রয়েছে একাধিক নারী প্রার্থী। যে মত পছন্দ করে, যে তার আদর্শ যেভাবে ফলো করে, সেটা ইনশাআল্লাহ করতে পারবে। আমাদের ক্যাম্পাসটা যে শুধু নারী হিজাবি ফোবিয়া আছে সেটা কিন্তু না, আমাদের কিন্তু ওয়েস্টার্ন ফোবিয়াও আছে। অনেকটা আন্দোলন গড়ে তোলা, যেখান দিয়ে নারীদের প্রতি যে এত ধরনের বুলিং, স্লাট শেমিং, যৌন হয়রানি অফলাইন অনলাইনে হচ্ছে, সবকিছু প্রতিহত করা। আমি নিজে যে বৈষম্যের শিকার হয়েছি, এই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যেন বৈষম্যের শিকার না হয়। নারীদের নিরাপত্তা, বৈষম্যহীন এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার কথা বলছেন প্রার্থীরা। স্যানিটারি ন্যাপকিন প্রত্যেকটা ফ্যাকাল্টিতে দেওয়ার আমার এক্সপিরিয়েন্স আছে এবং মেডিকেল ক্যাম্প করার এক্সপিরিয়েন্স আছে। নারী মানুষ হিসেবে তার যোগ্যতাকে চিন্তা করা হবে। সেই জায়গা থেকে আমরা যারা নারী প্রতিনিধি আছি, আমি সবাইকে আহ্বান জানাবো একত্র হওয়ার জন্য। তাদের সমস্যাগুলো সম্পর্কে জানছি এবং কিভাবে সলিউশনের দিকে আগানো যায় এবং কিভাবে তাদের হেল্প পাওয়া যায়, সেটা নিয়ে তাদের সাথে ডিসকাশন করছি। দীর্ঘ 6 বছর পর বহুল প্রত্যাশিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মাধ্যমে নিশ্চিত হবে নারীদের নিরাপত্তা, সমুন্নত থাকবে নারীদের অধিকার, এমনই প্রত্যাশা সবার। দর্শক, আজ রাতে শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী শিমুল খান, যুক্ত হচ্ছে তার সাথে। শিমুল, ডাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারণা ঘিরে কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন। সদা, আপনি আমার কাছে যেমনটি জানতে চেয়েছেন, আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের শেষ দিনের প্রচারণা। সেই প্রচারণায় কিন্তু উৎসবমুখর পরিবেশেই তারা প্রচারণা করছেন। বিভিন্ন হল সহ বিভিন্ন অনুষদে প্রার্থীরা গিয়ে তাদের প্রচারণায় লিপ্ত হয়েছেন। শেষ মুহূর্তের প্রচারণায় বিভিন্নভাবে তারা ভোটারকে আকৃষ্ট করতে যাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করছি, আমি রয়েছি কলাভবন এলাকায়। শিক্ষার্থীদের কাছে ভোট প্রার্থনা করছেন এবং বিভিন্নভাবে তাদের যে ইশতেহার রয়েছে, সেই ইশতেহারের আবারও শেষ মুহূর্তের জানান দিচ্ছেন। আমরা এখানে একজন প্রার্থী রয়েছে, আমরা একটু তার কাছে চলে যাব। শেষ মুহূর্তের প্রচারণা কেমন দেখছেন, ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন, একটু জানাবেন আমাদেরকে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের দীর্ঘ 6 বছর এবং পক্ষান্তরে একটা সুষ্ঠু পরিবেশে প্রায় 36 বছর পর ডাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা তাদের প্রার্থীদের ইশতেহারগুলো শুনছে, প্রার্থীরাও তাদের ভোটারদের কাছে গিয়ে তাদের ইশতেহারগুলো বলার চেষ্টা করছে তারা কি তাদের শিক্ষার্থীদের করবে। আসলে ডাকসু ইলেকশন আসলে হলো আপনার ভোটারদের বা আমাদের শিক্ষার্থীদের যেগুলো চাহিদা আছে, দাবিগুলো আছে, সেগুলোকেই আমাদের প্রশাসনের কাছ থেকে
উপস্থাপন করে সেগুলো দাবি আদায় করে নেওয়ার জন্য আসলে ডাকসু ইলেকশন হয়। এবং আমিও একজন একটা হলের সদস্যপদ প্রার্থী হিসাবে আমিও আমার প্রতিটি হলের প্রতিটি রুমে রুমে আমি যাচ্ছি, গিয়ে তাদের কাছে অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং তাদেরকে আমি বলার চেষ্টা করছি আমার যে ইশতেহারগুলো আসলে সদস্যপদ প্রার্থী হিসেবে আপনারা জানেন যে স্পেসিফিকলি করার কিছু নাই, কিন্তু আমি যেটা করতে পারি আমার যে সাথে যারা নির্বাচিত হবে তাদেরকে আমরা চাপ প্রয়োগ করতে পারি বা তাদের সাথে সমন্বয় করে প্রশাসনকে একটা চাপ প্রয়োগ করতে পারি, শিক্ষার্থীদের এই দাবি দেওয়াগুলো আদায় করতে হবে। এবং দেখেন শিক্ষার্থীরা কিন্তু চায় না যে আপনারা তাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন, শিক্ষার্থীরা চায় কি আপনারা তাদের একটা সুস্থ শিক্ষার পরিবেশ তৈরি করে দেন যেখানে তারা সুন্দরভাবে পড়াশোনা করে তারা চাকরি কনফার্ম করতে পারবে। শিক্ষার্থীরা চায় না যে আপনি তাদের খাবারের ব্যবস্থা করে দেন বিনা পয়সায়, শিক্ষার্থীরা চায় কি আপনি খাবারের মানটা বৃদ্ধি করেন, খাবারের ভর্তুকি বৃদ্ধি করেন। সদা শুনছিলেন, আমরা একটু জানার চেষ্টা করব, আমরা একটু ভোটারদের কাছে চলে যাবো। একটু জানাবেন আসলে আগামীকাল কয়েকদিনের মধ্যে তার শেষ প্রচারণা, ভোটের ব্যবস্থাপনা কেমন দেখছেন, প্রচারণা কেমন আছে, শিক্ষার্থী হিসেবে সেই ব্যবস্থাপনাটা কেমন দেখছেন? শেষ দিন হিসেবে আজকে আসলে প্রচার অনেক ভালো চলছে, সকাল থেকে অনেক ব্যস্ত ক্যাম্পাস চলছে, মানে শিক্ষার্থীরা অনেক উৎসবমুখর পরিবেশ দেখছে, মানে এতদিন পর একটা ডাকসু নির্বাচন হচ্ছে, তো এটা নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড। আর শেষ বর্ষে এসে এরকম একটা মানে প্রচারণা দেখে আমরা অনেক খুশি এবং আমরা অনেক এক্সাইটেড দেওয়ার জন্য আর কি, ভোট দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। সদা, এর আগে আমি যদি একটু বলে রাখি, দুপুর বেলা ছাত্রদল মনোনীত প্যানেল থেকে তাদের শপথ বাক্য পাঠ করেছেন প্রত্যেকটি আসলে শিক্ষার্থী, অর্থাৎ ছাত্রদলের যে মনোনীত প্যানেল রয়েছে তারা শপথ বাক্য পাঠ করে তাদের যে অঙ্গীকার রয়েছে সেই অঙ্গীকার সীমাবদ্ধ রয়েছে। ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস করতে চায়, হলরুম, গণরুম, গেস্ট রুম যে কালচার রয়েছে সেটি দূর করার জন্য শপথ বাক্য পাঠ করেন। এবং এর আগে সকালবেলা শিক্ষার্থী ঐক্যজোটের ভিপি প্রার্থী সাদিক কায়ুম কিন্তু হলপাড়ায় প্রচারণা করেন। সেই প্রচারণা শেষে গণমাধ্যমে তিনি কথা বলেন আসালে যে ভোটের যে 8টি সেন্টার রয়েছে সেই 8টি সেন্টারের বিষয়ে তিনি বারবারই প্রশাসনকে অবগত করেন যে এত সংখ্যক শিক্ষার্থী, সেই শিক্ষার্থীরা এই অল্প সময়ের মধ্যে কিভাবে ভোট দিবে এই বিষয়ে আসলে প্রশাসনকে জানানো হয়। সদা, এই ছিল আমার কাছ থেকে এই ঢাবি ক্যাম্পাস থেকে সর্বশেষ আপডেট। শিমল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিমুল খান। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে। আজ বেলা 12টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। ভিপি পদে রাবির ছাত্রদলের সহ সভাপতি এবং নুরুদ্দিন আবির, জিএস পদে দপ্তর সম্পাদক নাফিউল জীবন এবং এজিএস পদে যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন এশাকে মনোনয়ন দিয়ে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। এছাড়া ডাকসুর বাকি 20টি পদে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। তবে সিনেট এবং হল সংসদের প্রার্থিতার তালিকা পরবর্তীতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। ভিপি প্রার্থী নুরুদ্দিন আবির বলেন, বিগত সময়ে ক্যাম্পাসে ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আশাবাদী ছাত্রদলের পূর্ণ প্যানেল বিজয়ী হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা এবং হল কমিটিতে রয়েছে, তাদের কাছ থেকে প্রত্যক্ষ ভোট নেওয়া হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং হল সংসদ থেকে যারা রাকসুতে ভোটার হয়েছেন তাদের কাছ থেকে প্রত্যক্ষ ভোট নেওয়া হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা যারা রাকসুতে প্রতিনিধিত্ব করবে তারা অভ্যন্তরীণভাবে তাদের নিজেদের সংগঠনের মধ্যে ভোটাভুটিতে জয়ী হয়ে এসেছে অলরেডি। কোনো বিশেষ দলের হয়ে কাজ না করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বচ্ছতার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের চেষ্টার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর রাজারবাগে নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রশাসনের প্রতি নানা নির্দেশনা দেন তিনি। এ সময় আইজিপি বাহারুল আলম বলেন, এবারের নির্বাচন পুলিশের জন্য অগ্নি পরীক্ষা। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীর রাজারবাগে নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বিশেষ কোনো দলের হয়ে কাজ না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। বলেন, পুলিশ কর্মে যত স্বচ্ছ থাকবে সাধারণ জনগণের কাছে তত আস্থা অর্জন করতে পারবে। রাজনৈতিক দলের থেকে একটু দূরে থাকবেন। আমি এর আগে বহুবার আপনাদের বলছি, আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন আপনাদের কিন্তু নির্বাচনের পর আপনাকে তেল শেষ হয়ে যাবে। এখন যার কাছে যে তেলটা রিজার্ভ করে রাখছে সেই সময় কিন্তু তেল দিয়ে উঠে যাবে। এই জন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না, আপনারা একেবারে
জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন। নির্বাচন শান্তি ও উৎসবমুখর করতে ২৪ ও ১৮ সাল সহ অতীতের বাজে নির্বাচনগুলোর কথা মাথা থেকে ফেলে দিতে হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশের বদলি ও পোস্টিং দেওয়া হবে। নির্বাচন যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে এটা যেন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে হয়, এই জন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা দরকার এবং এই ব্যাপারে আপনাদের কোনো কার্পণ্য থাকবে না। আর আপনারা এই 14, 18, 24-এর নির্বাচন ওটা মাথা থেকে মুছে ফেলবেন। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, এবারের নির্বাচন পুলিশের জন্য অগ্নি পরীক্ষা। চাপের মধ্যে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে আমরা জানব কিভাবে চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা যায়, কিভাবে সংঘাতের পরিবর্তে সমাধানকে অগ্রাধিকার দেওয়া যায়, কিভাবে মানুষের আস্থা অর্জন ও নিরাপদ পরিবেশ তৈরি করা যায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জুলাই অভ্যুত্থানে চাংখারপুলে ৬ জন হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আজ সাক্ষ্য দিচ্ছেন ৪ জন। সকালে এই মামলায় গ্রেফতার পুলিশ কনস্টেবল সুজন সহ ৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৮ জন। এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৪ জন পলাতক আছেন। তাদের পক্ষে নিয়োগ দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল নিযুক্ত আইবি। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের মামলায়ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে ট্রাইব্যুনাল ২-এ। গত ২৮ আগস্ট আবু সাঈদের বাবা মকবুল হোসেন এই মামলায় প্রথম সাক্ষী দেন। আজ আবু সাঈদের মামলায় গ্রেপ্তার ৬ আসামিকেও ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। আন্দোলনে ৪০ দিন কার্যক্রম বন্ধ থাকলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫ কোটি টাকার তেল খরচ দেখানো হয়েছে, যার প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। তারা জানিয়েছে, ড্রাইভার থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত দুর্নীতিতে জড়িত, যদিও সংশ্লিষ্ট পরিবহন বিভাগ এ বিষয়ে সদুত্তর দিতে পারেনি। দুর্নীতির এ অভিযোগে অভিযান চালায় দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে ২ সদস্যের একটি দল। এ সময় নথিপত্র জব্দ ও ড্রাইভারদের জিজ্ঞাসাবাদে জ্বালানি বিল অনিয়মের প্রাথমিক সত্যতা পায় তারা। অভিযানকালে পরিবহন শাখার মহাব্যবস্থাপককে পাওয়া যায়নি, তবে সহকারী ব্যবস্থাপক জানান, গড়মিলের কারণে জানাতে পারবেন কেবল ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃপক্ষ। দুদক জানায়, জব্দ করা নথি বিশ্লেষণ করে হাইকমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। এর ভিত্তিতে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত গাড়ির জ্বালানি তেলের ভুয়া খরচ দেখিয়ে কয়েক কোটি টাকা উত্তোলন করা হয়েছে। তো এটা ছিল অভিযোগের বিষয়বস্তু। আমরা ওই অভিযোগের প্রেক্ষিতে আজকে একটা অভিযান পরিচালনা করি এখানে। তো বিভিন্ন রেকর্ডপত্র আমরা পর্যালোচনা করার প্রেক্ষিতে যেটা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে এই অভিযোগের সত্যতা রয়েছে। এখানে যে তেলের বিভিন্ন বিল ভাউচার করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে ঢালাওভাবে তারা একটা বিল ভাউচার করে নিয়েছেন এবং এটার যেসব বিষয়বস্তু এখানে বিল ভাউচার আনা হয়েছে এটার সাথে বাস্তবতা অথবা যে প্রাথমিকভাবে যেসব বিষয়বস্তু এখানে বলা হয়েছে সবগুলোর এখানে অনিয়মের প্রাথমিকভাবে প্রতীয়মান হয় বলে। রাজবাড়ীতে নুরাল পাগলের মাজারে হামলা নিয়ন্ত্রণের সময় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় ৫ জন গ্রেপ্তার করা হয়েছে। সকালে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে ৫ সেপ্টেম্বর নুরাল পাগলের দরবারে হামলার সময় পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামা ৩৫০০ জনকে আসামি করে মামলা করা হয়। শুক্রবার জুমার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলের দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে ১ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপর হামলা চালানো হয় ও গাড়ি ভাঙচুর করা হয়। পরে নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয় হামলাকারীরা। আরও ভিডিও ফুটেজ পর্যালোচনা চলছে এবং যারা এই ঘটনার সাথে জড়িত আছে বা সংশ্লিষ্টতা আছে এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। বরগুনায় নিজ ঘর থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘর থেকে ওই দম্পতির ৫ বছর ও ১ বছর বয়সী 2 কন্যা শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
সকালে বরগুনা সদর উপজেলার ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া নামক এলাকার মোল্লাবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের নাম স্বপন মোল্লা ও তার স্ত্রী আকলিমা। পারিবারিক কলহের কারণে ঘটতে পারে ধারণা করছেন বলে জানিয়েছেন নিহত আকলিমার বাবা। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াকুব হোসেন বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরথাল প্রতিবেদন শেষে মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বগুড়া শহরে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে হত্যা করার ঘটনা ঘটেছে। মধ্যরাতে বগুড়া জেলা শহরের দত্তবাড়ি শতাব্দী ফিলিং স্টেশনের অফিসের ভেতর এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইকবাল। তিনি ওই ফিলিং স্টেশনের ম্যানেজার ও হিসাব রক্ষক হিসেবে রাত্রিকালীন দায়িত্ব পালন করতেন। পুলিশ ও স্টেশনের কর্তৃপক্ষ থেকে জানায়, শতাব্দী ফিলিং স্টেশনে রাত্রিকালীন ইকবাল সহ 2 জন দায়িত্ব পালন করাকালে মধ্যরাতে কোনো এক সময় দুর্বৃত্তরা স্টেশনটিতে ঢুকে ইকবালকে গলা কেটে হত্যা করে। সকালে গাড়ির চালকরা তেল নিতে এসে ডাকাডাকি করে না পেয়ে সে গিয়ে দেখে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ খবর পেয়ে স্টেশনটি পুলিশ ঘিরে রাখে। পরে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের সুপারভাইজার রবিউল ইসলাম ও অজ্ঞাত পরিচয় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাস চালক গুরুতর আহত হয়। সকালে মহাসড়কের ফেনীর লালপুর হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছে শ্যামলী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। বাসটি ফেনী লালপুর হাফেজিয়া এলাকায় পৌঁছালে সড়কের মধ্যে একটি ট্রাক হঠাৎ দাঁড়িয়ে যায়। এই সময় শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসটি ট্রাকের পিছনে এসে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার নিহত হয়। গুরুতর আহত হন বাসের চালক ও হেলপার। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুপারভাইজারকে মৃত ঘোষণা করেন। আসন সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর ও বিজয়নগর আসনের অন্তর্গত 2টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল ও আশুগঞ্জ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। বেলা 11টা থেকে ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করা হয়। সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেয়। এই সময় অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের দুই পাশে অন্তত 10 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে দূর দূরান্তের যাত্রীরা। গত বৃহস্পতিবার বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 3 আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যুক্ত করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। পাবনা 1 সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পাবনার বেড়া উপজেলার বাসিন্দারা। এ সময় আন্দোলনকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দেন, বলেন সম্পূর্ণ অন্যায়ভাবে পাবনা 1 আসনের আসনকে ভাগ করা হয়েছে। বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। অবরোধে নেতৃত্ব দেন বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, সিনিয়র সহ সভাপতি সাজেদুল ইসলাম বিপু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল ও সাংগঠনিক সম্পাদক আকশেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন খাজা সহ আরও অনেকে। এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM হাবিবুল ইসলাম জানান, সীমানা পুনর্বহালের দাবিতে অবরোধ করে বিক্ষোভ করছেন লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে তারা। দেশের প্রখ্যাত চিন্তাবিদ প্রবীণ রাজনৈতিক বদরুদ্দিন ওমর মারা গেছেন। সকাল 10:05 তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল 94 বছর। স্বজনরা জানান, অসুস্থ অবস্থায় বাসা থেকে স্পেশালিস্ট হাসপাতালে আনার পর সকাল 10:05 তার মৃত্যু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করা বদরুদ্দিন ওমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারীও ছিলেন তিনি। একসময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে ছিলেন বদরুদ্দিন ওমর। 2003 সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন করে সেটির সভাপতির দায়িত্ব নেন। এবারে আমাদের কৃষি।
নোয়াখালীতে মাল্টা চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন মানিকুল ইসলাম নামে এক ব্যক্তি। ফলনও বেশ ভালো হয়েছে। আব্দুর রহমান জানান, মাল্টা বাগানে অন্যান্য ফলও উৎপাদন করছেন তিনি। তাকে দেখে এক ধরনের ফল ও সবজি বাগান করতে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। প্রতিনিধি ইউনুস শিকদার বাহারের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। কৃষি দেশের মেরুদণ্ড, এই কথাটি যেন বাস্তবে রূপ দিয়েছে নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামে। সবুজে ঘেরা প্রকৃতিতে এখন নতুন মাত্রা যোগ করেছে টসটসে মাল্টার বাগান। গাছে গাছে ঝুলছে হলুদ সবুজ মাল্টা, সঙ্গে পেয়ারা, ড্রাগন ফল, লিচু, আম সব মিলিয়ে যেন একটি মিনি ফলের উদ্যানে রূপ নিয়েছে পুরো এলাকা। আর এই পরিবর্তনের কারিগর সফল কৃষি উদ্যোক্তা মানিকুল ইসলাম। এক সময় জীবিকার তাগিদে বিদেশে যাওয়ার চিন্তা করেছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত নিজের মাটি ও পরিশ্রমের উপর আস্থা রেখে জমিতে তুলেছেন ফল ও মাছের খামার। আমি মূলত বৃহত্তর নোয়াখালী অঞ্চলে মোটামুটি আমাদের এখানে প্রায় 32 একর জায়গা নিয়ে আমরা একটা ফলজ বাগান গড়ে তুলেছি। এখানে আমাদের মূলত রয়েছে আম, কলা, পেয়ারা, মাল্টা, কমলা, আনার, বারোমাসি কাঁঠাল, বিভিন্ন ধরনের পেঁপেও রয়েছে। আমরা কয়েক প্রকার পেঁপে নিয়েও কাজ করতেছি। এই বাগানে রয়েছে পেয়ারা, পেঁপে, আম, মাল্টা সহ বিভিন্ন প্রজাতির 15,000 ফলজ গাছ। এছাড়া রয়েছে 10টি পুকুরে মাছ চাষ এবং বাণিজ্যিকভাবে কলা উৎপাদন। এখানে গাছ, আম গাছ আছে 2000, মাল্টা গাছ আছে 2000, পেয়ারা গাছ আছে আপনার 5000। এগুলো আমরা পরিচর্যা করি। 10টি পুকুর রয়েছে যেখানে আমরা কার্প ফ্যাটেনিং, তেলাপিয়া একক চাষ, তেলাপিয়া মিশ্র চাষ এবং মাছের পোনা উৎপাদন নিয়ে কাজ করতেছি। স্থানীয়রা বলছেন, মানিকুলের এই উদ্যোগ শুধু তার নিজের জীবন নয়, আশেপাশের মানুষকেও নতুন স্বপ্ন দেখার সাহস দিয়েছে। অনেক লোক আসে এখান থেকে ফল ফ্রুট কিনে এবং আপনার মাছ টাছের পোনা মাছ সংগ্রহ করে। দীর্ঘ 2.5 বছর ধরে কাজ করতেছি। আমার পাশাপাশি আরো 10-15 জন কাজ করতেছি। ইনশাল্লাহ এতে আমাদের পরিবার খুব সুন্দর মতো আমরা চালাতে পারি। মানিকুল ইসলামের উদ্যোগ আধুনিক কৃষির এক অনন্য দৃষ্টান্ত। কৃষি বিভাগ চায় আরো তরুণ এমন উদ্যোগ নিয়ে এগিয়ে আসুক। এই এলাকাতে ফলের বাগান আরো সম্প্রসারিত হোক এবং এই সম্প্রসারণে যে প্রকারের সহযোগিতা দরকার আমরা জেলা কৃষি অফিস এবং উপজেলা কৃষি অফিস আমরা সেই সহযোগিতা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, সংবাদ শেষ করব আদিবাসীদের কারাম উৎসবের খবর দিয়ে। কারাম পরব সমতলের আদিবাসীদের নিজস্ব সংস্কৃতিমণ্ডিত ধর্মীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পশ্চিম আটঘরিয়া গ্রাম মেতে উঠেছিল নানা শ্রেণী পেশার মানুষের মিলন মেলায়। প্রতিনিধি সনাতন দাসের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। বাংলাদেশের সমতলে বসবাস করেন সাঁওতাল, মুন্ডা, মাহাতো, সিং, বড়াইক, উরাও সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন। প্রকৃতি পূজারী এসব সম্প্রদায়ের বিভিন্ন উৎসবের মাঝে কারাম উৎসব অন্যতম। এই উৎসবকে কেন্দ্র করে ছড়িয়ে আছে নানা উপকথা, গল্প কাহিনী। এর মধ্যে ধর্ম ও কর্মের গল্প অন্যতম। মূলত কৃষিভিত্তিক জনজীবনে কারাম গাছের ডালকে কেন্দ্র করে নানা উপাচারে ভাদ্র মাসের শুক্ল তিথিতে এই উৎসব পালিত হয়ে থাকে। ভাদ্র মাসে একাদশী তিথিতে আমরা এই কারাম পূজা করে থাকি। আমরা ভাইয়ের কামনা করে এই উৎসব পালন করে থাকি। এই উৎসব সাধারণত ভাইয়ের মঙ্গল কামনার জন্য আমরা এই উৎসব করে থাকি। অংশগ্রহণকারীরা বলেন, এই উৎসব তাদের প্রাণের উৎসব। 7 দিন আগে মেয়েরা স্নান করে বাঁশের ডালায় বালি ভর্তি করে যাওয়া গান গাওয়া হয়। ওই ডালায় মটর, মুগ ইত্যাদি ফসলের বীজ দেওয়া হয়। এ বীজ অঙ্কুরিত হলে উৎসব স্থলে নিয়ে আসা হয়। একাধারে আমরা যে এই আদিবাসী যে মানুষগুলো রয়েছে তারা যে প্রকৃতির বন্দনা মূলত করে থাকে এই কারাম উৎসবটার মধ্যে দিয়ে। এরা হচ্ছে কৃষিকে সমৃদ্ধ এবং তাদের ভিতরে ভাই বোনের একটা ভ্রাতৃত্বের একটা বিষয়। মূলত সাংবাদিকদের লেখালেখির কারণেই আমাদের এই রায়গঞ্জের যে ঐতিহ্যবাহী কারাম উৎসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের এটা দেশব্যাপী পরিচিতি লাভ। এরপর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবে আনুষ্ঠানিকতা সারা হয়। সেই সাথে চলে আদিবাসীদের ঐতিহ্যবাহী ঝুমুর নাচ। আমাদের জনজীবনে আমরা অনেক সময় দেখি বা ব্যক্তি জীবনে দেখি যে অনেকে ধর্মের প্রতি অনেক অনুরক্ত, কিন্তু কর্মকে বাদ দিয়ে, আবার অনেকে কর্মের মধ্যে ডুবে রয়েছে ধর্মকে বাদ দিয়ে। কিন্তু এই কারাম পরবের মধ্যে ধর্ম এবং কর্ম এই দুটো জিনিস যে একই সাথে চলতে পারে এবং একই সাথে হাত ধরাধরি করে যে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারে তারই একটা বার্তা। কারাম উৎসব আমাদের বহুমাত্রিক সংস্কৃতির অনন্য সংযোজন। এই উৎসব হারিয়ে গেলে জাতিগতভাবে আমরা একটি অনন্য সম্পদ হারিয়ে ফেলব। এ কারণে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিয়ে উৎসবকে প্রাণবন্ত করা দরকার বলে মনে করেন সকলে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।